ক্লাস 10-এর 4 নম্বর চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের উপরে আগেই আমার একটা ভিডিও রয়েছে, সেখানে 1 থেকে 8 অবধি অঙ্কগুলোকে সলভ করা হয়েছিল। আজকে 9 নম্বর থেকে শুরু করে 14 নম্বর অবধি অঙ্কগুলোকে সলভ করা হবে। দেখা যাক প্রথম প্রশ্নে কি বলছে। 9 নম্বরের প্রশ্নে বলছে একটি সমকোণী চৌপলের আয়তন হচ্ছে 432 ঘন সেন্টিমিটার। তাকে সমান আয়তন বিশিষ্ট দুখানা ঘনকে পরিণত করলে প্রতিটা ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে, মানে প্রতিটা ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে। একটা সমকোণী চৌপল ছিল, একটা আয়তঘন ছিল, সেই আয়তঘনটার আয়তন দেওয়া রয়েছে 432 ঘন সেন্টিমিটার। এটাকে মাঝখান থেকে ভাগ করা হয়েছে, ভাগ করে দুখানা একই আয়তনের ঘনকে রূপান্তরিত করা হয়েছে। মাঝখান থেকে এটাকে ভাগ করার ফলে এটা দুখানা সমান আয়তনের ঘনকে রূপান্তরিত হয়েছে। তাহলে প্রতিটা ঘনকের আয়তন কত হবে? প্রতিটা ঘনকের আয়তন হয়ে যাবে 432/2। তাহলে এটাকে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 216 এত ঘন সেন্টিমিটার। কারণ দেখো, পুরো আয়তঘনটার আয়তন ছিল এটা, এটাকে সমান দুভাগে ভাগ করা হয়েছে, তাই এক একটা ঘনকের আয়তন কত হবে? 432/2। তাহলে হয়ে যাচ্ছে 216। আর আমরা জানি যে কোনো একটা ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে a কিউব, মানে হচ্ছে বাহু কিউব। এই বাহু কিউব ইকাল টু বেরিয়ে গেল 216। তাহলে a ইকাল টু কত হবে? a ইকাল টু হয়ে যাবে কিউব রুট অফ 216। তো যদি 216কে 6 দিয়ে ফ্যাক্টরাইজ করা যায় তাহলে হয়ে যাবে 36। এটাকে আবার 6 দিয়ে ফ্যাক্টরাইজ করলে হয়ে যাবে 6। তাহলে 216 ইকাল টু হয়ে যাচ্ছে 6 ইন্টু 6 ইন্টু 6। আর আমরা জানি যে কিউব রুট করার সময় তিনটের জন্য একটা সংখ্যা নিতে হয়। এখানে 3টে 6 রয়েছে, তাহলে 3টে 6-এর জন্য আমি একটা 6 নেব। তাহলে কিউব রুট অফ 216 ইকাল টু হয়ে যাবে 6 সেন্টিমিটার। এটা হয়ে গেল প্রতিটা ঘনকের বাহুর দৈর্ঘ্য। এটাই হচ্ছে আনসার। এই যে আনসারও দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে একটি ঘনকের প্রতিটা ধারের দৈর্ঘ্য 50% কমানো হয়েছে। তাহলে বলছে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে। ধরা যাক আগের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x একক, তাহলে আগের আয়তন কত হবে? আগের আয়তন হয়ে যাবে বাহু কিউব, বাহু কিউব বলতে হয়ে যাবে এক্স কিউব, এত ঘন একক। এটা হচ্ছে আগের আয়তন। বর্তমানে বাহুর দৈর্ঘ্য 50% হয়ে গেছে, তাহলে বর্তমানে বাহুর দৈর্ঘ্য কত? বর্তমানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স ইন্টু 50/100। যেহেতু 50% হয়ে গেছে তাই জন্য আমি 50 দিয়ে মাল্টিপ্লাই করছি, 100 দিয়ে ডিভাইড করছি। এটাই ক্যান্সেল করলে কত পড়ে থাকবে? 1/2 হয়ে যাচ্ছে। মাল্টিপ্লাই করলে হয়ে যাবে x/2 এত একক। এটা হয়ে গেল বর্তমানে বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্তমানে আয়তন কত হবে? তাহলে বর্তমানে আয়তন হয়ে যাবে বাহু কিউব, বাহু কিউব বলতে বসবে x/2 হোল কিউব। তাহলে x এর কিউব করলে হয়ে যাচ্ছে x কিউব, আর 2 এর কিউব করলে হয়ে যাবে 8। তাহলে এত ঘন একক। এটা হচ্ছে বর্তমানে আয়তন। এখানে জিজ্ঞেস করেছে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত। আগের আয়তন ছিল এক্স কিউব, বর্তমানে আয়তন হয়ে গেছে x3/8। তাহলে এদের অনুপাত কত হবে? এদের অনুপাতটা হয়ে যাবে x3:8। তো অনুপাত সাইনটাকে তুললে এটাকে বাই দিয়ে লেখা যেতে পারে, তাহলে হয়ে যাবে x3/8। আমরা জানি যে ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তাহলে এটা উল্টে যাচ্ছে, উল্টে গেলে হয়ে যাবে 8/x3। এখান থেকে x কিউবটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে 8/1, মানে হয়ে যাচ্ছে 8:1। এটা হয়ে গেল আগের আয়তন এবং বর্তমান আয়তনের অনুপাত। আনসার চেক করা যাক। এই যে আনসারও দেওয়া হচ্ছে 8:1। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে একটি সমকোণী চৌপলাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত হচ্ছে 3:2:1। তার আয়তনটা গিভেন রয়েছে, বলছে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে।
দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা সমান সমান দেওয়া রয়েছে 3:2:1। তো আমরা ধরে নিলাম যে দৈর্ঘ্য ইকুয়াল টু 3x সেন্টিমিটার, প্রস্থটাকে আমরা ধরে নিচ্ছি 2x সেন্টিমিটার, উচ্চতাটাকে আমরা ধরে নিচ্ছি x সেন্টিমিটার। তাহলে আয়তনটা কত হবে? আয়তন ইকুয়াল টু হয়ে যাচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য বলতে আছে 3x, প্রস্থ বলতে আছে 2x, উচ্চতা বলতে আছে x, এত ঘন সেন্টিমিটার। এই আয়তন ইকুয়াল টু গিভেন ছিল কত? এই আয়তন ইকুয়াল টু গিভেন ছিল 384 ঘন সেন্টিমিটার। তাহলে লিখতে পারি 3x ইন্টু 2x ইন্টু এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 384। এটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6x কিউব, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 384। তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত হবে? এক্স কিউব ইকুয়াল টু হয়ে যাচ্ছে 384/6। এটাকে যদি ডিভাইড করা যায় তাহলে কত পড়ে থাকবে? ডিভাইড করলে হয়ে যাচ্ছে 64। তাহলে এক্স কিউব ইকুয়াল টু হয়ে যাচ্ছে 64। 64টাকে আমি লিখতে পারি 4-এর কিউব। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4। তাহলে আমি এক্সট্রা পেয়ে গেলাম। এবার দৈর্ঘ্যটাকে কত ধরেছিলাম? দৈর্ঘ্যটাকে ধরেছিলাম 3x সেন্টিমিটার। এখানে এই এক্সের জায়গায় আমি 4 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 3 ইন্টু 4 মানে 12 সেন্টিমিটার। প্রস্থটাকে আমি ধরেছিলাম 2x সেন্টিমিটার, এই এক্সের জায়গায় আমি 4 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 2 ইন্টু 4 মানে 8 সেন্টিমিটার। উচ্চতাটাকে আমি এক্স ধরেছিলাম, তো এই এক্সের জায়গায় 4 বসালে হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের জিজ্ঞেস করা হচ্ছিল ঘরটার মানে বাক্সটার সমগ্রতলের ক্ষেত্রফল কত। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এখানে ভ্যালুগুলো বসালে কত হবে? দৈর্ঘ্যর জায়গায় বসবে 12, প্রস্থের জায়গায় বসবে 8, এখানেও প্রস্থের জায়গায় বসবে 8, উচ্চতার জায়গায় বসবে 4, দৈর্ঘ্যর জায়গায় বসবে 12, উচ্চতার জায়গায় বসবে 4। তাহলে 2 ইন্টু 12 ইন্টু 8 করলে হয়ে যাচ্ছে 96, 4 ইন্টু 8 করলে হয়ে যাচ্ছে 32, 12 ইন্টু 4 করলে হয়ে যাচ্ছে 48, এত সেন্টিমিটার স্কোয়ার। এইগুলোকে যদি প্লাস করা যায় তাহলে হয়ে যাবে 176। এবার 176কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 352 এত বর্গ সেন্টিমিটার। এটা হয়ে গেল বাক্সটার সমগ্রতলের ক্ষেত্রফল। আনসারটাকে চেক করা যাক। আনসারে দেওয়া হচ্ছে 352 এত বর্গ সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এটি চায়ের বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে। একটা চায়ের বাক্সর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে। চা ভর্তি বাক্সর ওজন দেওয়া রয়েছে, খালি বাক্সর ওজন দেওয়া রয়েছে। তাহলে জিজ্ঞেস করছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত। কোশ্চেনটা বোঝো, একটা বাক্স দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গিভেন রয়েছে, চা ভর্তি বাক্সর ওজন দেওয়া রয়েছে, খালি বাক্সর ওজন দেওয়া রয়েছে। জিজ্ঞেস করছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত। এখানে দেওয়া রয়েছে ভর্তি বাক্সের ওজন 52 কেজি 350 গ্রাম। তো এটাকে যদি আমি পয়েন্টে চেঞ্জ করি তাহলে কত হবে? 52.350 এত কেজি হয়ে যাবে। আমি গ্রামটাকে কিলোগ্রামে চেঞ্জ করলাম। গ্রাম থেকে কিলোগ্রামে যাওয়ার জন্য 1000 দিয়ে ডিভাইড করতে হয়। তো 350কে 1000 দিয়ে ডিভাইড করা হয়েছে, তাহলে হয়ে যাচ্ছে 0.350। আর 52টা তো প্রথমেই ছিল, তাই জন্য লেখা আছে 52.350 এত কেজি। এটা হয়ে গেল ভর্তি বাক্সের ওজন। খালি বাক্সের ওজন কত দেয়া রয়েছে? খালি বাক্সের ওজন দেয়া রয়েছে 3.75 কেজি। তাহলে শুধুমাত্র চায়ের ওজন কত হবে? শুধুমাত্র চায়ের ওজন বার করতে গেলে তাহলে এই দুটোকে মাইনাস করতে হবে, মানে 52.350
-3.75 এত কেজি হয়ে যাচ্ছে শুধুমাত্র চায়ের ওজন। এই মাইনাসটা কিরকম ভাবে করবে দেখে নেওয়া যাক। এখানে দেওয়া ছিল 52.350, 52.350 মাইনাস 3.75। এখানে কিন্তু পয়েন্টের তলায় পয়েন্ট বসাতে হবে। 52.350 আর 3.75 এরকম ভাবে লিখে দিও না, এরকম ভাবে লিখলে কিন্তু ভুল চলে যাবে। পয়েন্টের তলায় পয়েন্টটা বসবে, পয়েন্টের তলায় পয়েন্ট বসানো হচ্ছে। এখানে জিরোর তলায় কিছু নেই, মানে এখানটা জিরো বসবে। দশমিকের বিয়োগ করার সময় মাথায় রাখতে হবে, যোগ বিয়োগ করার সময় দশমিকের তলায় সবসময় দশমিকটা বসবে। মাইনাস করলে হয়ে যাচ্ছে 48.600 এত কেজি। তাহলে শুধুমাত্র চায়ের ওজন হয়ে গেল 48.600 কেজি। এবার এই কাঠের বাক্সর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল। দৈর্ঘ্য দেওয়া ছিল 7.5 ডেসিমিটার, প্রস্থ দেওয়া ছিল 6 ডেসিমিটার, উচ্চতা দেওয়া ছিল 5.4 ডেসিমিটার। তাহলে আয়তনটা আমরা বার করতে পারবো। তাহলে আয়তনটা হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এত ঘন ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্যর জায়গায় কত বসবে? দৈর্ঘ্যর জায়গায় বসবে 7.5, প্রস্থর জায়গায় বসবে 6, উচ্চতার জায়গায় বসে যাবে 5.4 এত ঘন ডেসিমিটার। এটাকে মাল্টিপ্লাই করার দরকার নেই। বাক্সর মধ্যে যে চাটা আছে সেই চায়ের আয়তন বেরিয়ে গেল এতখানি, এটাকে মাল্টিপ্লাই করার দরকার নেই। এত ঘন ডেসিমিটার চায়ের ওজন দেওয়া রয়েছে এত কেজি, এত ঘন ডেসিমিটার চায়ের ওজনটা দেওয়া রয়েছে এত কেজি। আমাদের জিজ্ঞেস করেছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত। তাহলে কি করব? এক ঘন ডেসিমিটার চায়ের ওজন ইকুয়াল টু হয়ে যাবে 48.600 বাই 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। আমাদের জিজ্ঞেস করেছিল 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত। সেটা বার করবার জন্য আমরা এই মোট ওজনটাকে আয়তন দিয়ে ডিভাইড করে দিয়েছি। এখান থেকে দেখো এই পয়েন্টটা তুললে ওপরে একটা 10 আসবে, এই পয়েন্টটা তুললে ওপরে একটা 10 আসবে। এখানে পেছন দিক থেকে 3 ঘর আগে দশমিক ছিল, এই দশমিকটাকে তুললে নিচটায় হচ্ছে 1000। যেহেতু 3 ঘর আগে দশমিক ছিল তাই 3টে 0 আর একটা 1 বসেছে। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন বেরিয়ে যাচ্ছে এত কেজি। এবার এখান থেকে আমাদের ক্যান্সেল করতে হবে, দুটো জিরো কাটা যাবে, এই একটা 0 ক্যান্সেল করা যাবে। তাহলে কত হচ্ছে? 486 ইন্টু 10 আর নিচটায় পড়ে থাকছে 75 ইন্টু 6 ইন্টু 54। 6 দিয়ে 486কে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হবে? এখানটায় পড়ে থাকবে 81। 81কে 9 দিয়ে ক্যান্সেল করছি, এখানটায় হবে 9। 54কে 9 দিয়ে ক্যান্সেল করলে হবে 6। 6টাকে আবার 3 দিয়ে কাটছি, এখানটা পড়ে থাকবে 2। 9টাকে কাটছি 3 দিয়ে, তাহলে পড়ে থাকবে 3। 2 দিয়ে 10টাকে ভাগ করছি, তাহলে পড়ে থাকবে 5। এই 5 দিয়ে 75কে ক্যান্সেল করছি, তাহলে হয়ে যাবে 15। 3 দিয়ে 15কে ক্যান্সেল করছি, তাহলে কত পড়ে থাকবে? এখানটা পড়ে থাকবে 5। তাহলে হয়ে যাচ্ছে 1/5। 1/5 এত কেজি। বা এটাকে আমরা কেজি থেকে গ্রামে নিয়ে চলে যাব, তার জন্য আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এখানটায় পড়ে থাকবে 200 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হয়ে যাচ্ছে 200 গ্রাম। এটাই হলো আনসার। আমি এখানে ক্যান্সেলিংটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা 6 দিয়ে ক্যান্সেল করা হয়েছিল, তাহলে এখানটা হয়ে যাচ্ছিল 81। তারপরে 9 দিয়ে ক্যান্সেল করা হচ্ছে, 9 দিয়ে 54টাকে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 6, এখানটা পড়ে থাকবে 9। 3 দিয়ে কাটছি, তাহলে এখানটা পড়ে থাকবে 2, এখানটা পড়ে থাকবে 3। আবার এই 3 দিয়ে 25কে কাটছি, তাহলে 75কে কাটছি, তাহলে পড়ে থাকবে 25। 2 দিয়ে 10কে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকবে 5। এই 5 দিয়ে 25টাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 5। লাস্টে হয়ে গেছিল 1/5। এটা ছিল কেজিতে। কেজি থেকে আমরা গ্রামে যাব বলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। তো 1000কে 5 দিয়ে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 200। তাহলে চায়ের ওজন বেরিয়ে গেছিল 200 গ্রাম।
এই যে আনসারও দেওয়া রয়েছে 200 গ্রাম। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট একটা পিতলের প্লেট রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার আর থিকনেসটা মানে বেধটা হচ্ছে 1 মিলিমিটার। সেই প্লেটটির ওজন বলছে 4725 গ্রাম। বলছে 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন যদি 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মানটা কত। এখানে ছবিটাকে খুব ভালো করে বুঝতে হবে। এখানে বলে দেওয়া রয়েছে একটি পিতলের পাত রয়েছে, সেই পিতলের পাতের ওপরের দিকটা হচ্ছে বর্গাকার, মানে ওপরের এই অংশটা হচ্ছে বর্গাকার। এই বর্গাকার অংশের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দৈর্ঘ্যটা বলছে এক্স সেন্টিমিটার। দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় তাহলে প্রস্থটা হবে 1 সেন্টিমিটার। এর বেধটা বলে দিয়েছে 1 মিলিমিটার, এই বেধটা গিভেন রয়েছে 1 মিলিমিটার। পুরো প্লেটটার ওজন বলে দিয়েছে 4725 গ্রাম। পুরো প্লেটের ওজন দেওয়া রয়েছে 4725 গ্রাম। আর এখানে 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন দেওয়া রয়েছে 8.4 গ্রাম। তাহলে দেখো মোট ওজন দেওয়া রয়েছে এটা, আর 1 ঘন সেন্টিমিটারের ওজন দেওয়া রয়েছে এটা। এই মোট ওজনটাকে যদি আমি 1 ঘন সেন্টিমিটারে ওজন দিয়ে ভাগ করে দিই তাহলে পিতলের আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে পিতলের আয়তনটা কত হচ্ছে, পিতলের প্লেটের আয়তন হয়ে যাচ্ছে মোট ওজন বাই 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন। এখান থেকে এই পয়েন্টটাকে তুললে এখানে একটা 10 বসবে, এত ঘন সেন্টিমিটার হয়ে যাচ্ছে পিতলের আয়তন। পিতলের প্লেটের দৈর্ঘ্য দেওয়া ছিল, দৈর্ঘ্য বলছিল 1 সেন্টিমিটার, প্রস্থটা বলছিল 1 সেন্টিমিটার, আর উচ্চতা কত বলেছিল, উচ্চতা বলেছিল 1 মিলিমিটার। এখানে সবকটা একক রয়েছে সেন্টিমিটারে, খালি এটা রয়েছে মিলিমিটারে। মিলিমিটার থেকে তাহলে এটাকে আমায় সেন্টিমিটারে চেঞ্জ করতে হবে, তার জন্য 10 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 1/10 এত সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম। প্লেটটার আয়তন কত হবে, প্লেটটার আয়তন হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন সেন্টিমিটার। আর এই প্লেটের আয়তন ইকাল টু দেওয়া রয়েছে এটা, এই আয়তনটা ইকাল টু গিভেন রয়েছে 4725 ইন্টু 10/84। এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে এক্স ইন্টু 1/10 ইকাল টু হয়ে যাচ্ছে 4725 ইন্টু 10/84। তাহলে এক্স ইন্টু এক্স ইকাল টু কত হচ্ছে, এক্স ইন্টু এক্স ইকাল টু হয়ে যাবে 4725 ইন্টু 10/84। এপাশে 10টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে যাবে। 84টাকে 2 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকবে 42, এখানটায় পড়ে থাকছে 5। একই রকমভাবে এখানটাতেও 2 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 5, এখানটায় পড়ে থাকছে 21। 21 দিয়ে এটাকে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 225। তাহলে আমরা দেখতে পেলাম যে এক্স স্কয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 225 ইন্টু 5 ইন্টু 5। তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে, √225 ইন্টু 5 ইন্টু 5। এই 225টাকে লেখা যেতে পারে 15 ইন্টু 15, 225-এর জায়গায় লিখলাম 15 ইন্টু 15। এবার দুটো 15-এর জন্য একটা 15 বাইরে আসবে, আর দুটো 5-এর জন্য একটা 5 আসবে, তাহলে হয়ে যাচ্ছে 75 এত সেন্টিমিটার। এটা হয়ে গেল প্লেটটার দৈর্ঘ্য, এক্স এর মান হয়ে যাচ্ছে 75 সেন্টিমিটার। আনসার চেক করা যাক। এই যে আনসারও দেওয়া হচ্ছে 75 সেন্টিমিটার। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। পুরো প্লেটের ওজন দেওয়া ছিল আর 1 ঘন সেন্টিমিটার পাতের ওজন দেওয়া ছিল, দুটোকে ডিভাইড করে দিলে তাহলে আমরা আয়তন পেয়ে যাচ্ছি। ওপরটা বলে দিয়েছিল বর্গাকার, তাহলে দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় তাহলে প্রস্থটা হয়ে যাচ্ছে 1 সেন্টিমিটার। হাইটটা দেওয়া ছিল মিলিমিটারে, হাইটটাকে আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে চেঞ্জ করেছি, তাহলে আয়তন কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই আয়তনটা ইকুয়াল টু আগেই বেরিয়ে গেছে 4725 ইন্টু 10/84। এখান থেকে সলভ করে আমরা এক্স এর ভ্যালুটাকে বার করলাম, এক্স ইকুয়াল টু হয়ে গেল 75 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে একটি রাস্তার দুপাশে 30খানা গর্ত তৈরি করা হয়েছে।
এই গর্ত থেকে যে মাটিটা বেরোবে সেই মাটিটা দিয়ে একটা রাস্তা উঁচু করা হবে। সেই গর্তগুলোর দৈর্ঘ্য প্রস্থ গিভেন রয়েছে 14 মিটার এবং প্রস্থটা বলছে 8 মিটার। রাস্তা তৈরি করতে মোট 2520 এত ঘনমিটার মাটি লাগবে। তাহলে কতখানি গভীর গর্ত খুঁড়তে হবে? জায়গাটা বোঝো, একটা রাস্তাকে কিছুটা উঁচু করবে, তার জন্য মোট মাটি লাগবে 2520 এত ঘনমিটার। তার জন্য কিছু গর্ত তৈরি করা হয়েছে। সেই গর্তগুলোর দৈর্ঘ্য গিভেন রয়েছে, দৈর্ঘ্যটা গিভেন রয়েছে 14 মিটার, প্রস্থটা গিভেন রয়েছে 8 মিটার। গভীরতাটা দেওয়া নেই, গভীরতাটা জিজ্ঞেস করেছে। আর এরকম গর্তের সংখ্যা কত? গর্তের সংখ্যা বলে দিয়েছে 30টা। তাহলে গর্তটাকে কতখানি গভীর করতে হবে, মোট কতখানি মাটি লাগবে সেটাও বলে দিয়েছে। তাহলে কি করব? দৈর্ঘ্য দেওয়া রয়েছে এখানে 14 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে 8 মিটার, গভীরতাটাকে আমরা এইচ ধরছি, এইচ মিটার ধরছি। তাহলে আয়তন কত হবে? আয়তনটা হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 14 ইন্টু 8 ইন্টু এইচ, এত ঘনমিটার হয়ে যাচ্ছে আয়তন। এটা হয়ে গেল একখানা গর্তের আয়তন। মোট 30খানা গর্ত তৈরি করা হচ্ছে। তাহলে 30টা গর্তের আয়তন কত হবে? 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু এইচ, এত মিটার কিউব। তাহলে 30টা গর্তের আয়তন বেরিয়ে গেল এতটা। এখান থেকে মোট যে মাটির পরিমাণটা হবে সেটা বলে দিয়েছে 2520 এত ঘনমিটার। তাহলে লেখা যেতে পারে 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু এইচ ইকাল টু হচ্ছে 2520। এখান থেকে সলভ করে আমাদের এইচ এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে এইচ ইকাল টু হয়ে যাবে 2520 বাই 30 ইন্টু 14 ইন্টু 8। 30 ইন্টু 14 ইন্টু 8 এটা এইচের সঙ্গে মাল্টিপ্লাই ছিল, এটাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। তো এখানে দেখো জিরোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। 252কে 3 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 8 আর 4 মানে 84 হয়ে যাচ্ছে। 84কে 14 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 6, 6কে 2 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 3, এখানটায় হয়ে যাচ্ছে 4। তাহলে হাইট হয়ে যাচ্ছে 3/4 এত মিটার। এটাকে ভাগ করলে কত হচ্ছে? এটাকে ভাগ করলে হয়ে যাবে 0.75 এত মিটার। তো 0.75টা এটা মিটারে রয়েছে, এটাকে আমরা সেন্টিমিটারে চেঞ্জ করব। তার জন্য এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। পয়েন্টটাকে তুললে তলায় 100 বসবে, এত সেন্টিমিটার হয়ে যাচ্ছে। 100টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? 75 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। আনসারেও দেওয়া হচ্ছে 75 সেন্টিমিটার। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি স্টেপগুলো। এখানে বলে দেওয়া ছিল একটা রাস্তা উঁচু করা হবে, তার জন্য 2520 এত ঘনমিটার মাটি লাগবে। তার জন্য কিছু গর্ত তৈরি করা হয়েছিল। গর্তের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, উচ্চতা কত হবে সেটা জিজ্ঞেস করেছিল। আর গর্তের সংখ্যা বলেছিল 30টা। দৈর্ঘ্য কত গিভেন ছিল? 14 মিটার, প্রস্থ গিভেন ছিল 8 মিটার, গভীরতাটাকে আমরা এইচ ধরে নিয়েছি। তাহলে মোট আয়তন হয়ে যাচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হয়ে গেল একটা গর্তের আয়তন। তাহলে 30খানা গর্তের আয়তন কত হবে? 30 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এটা হয়ে যাচ্ছে 30টা গর্তের আয়তন। এই 30টা গর্তের আয়তন ইকাল টু হয়ে যাচ্ছে মোট মাটির পরিমাণ মানে 2520। সেখান থেকে সলভ করে আমরা এইচটাকে বার করেছি। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাও। ধন্যবাদ।